দেখতে পাচ্ছেন, দেখুন ভাইবটা একবার। এই তো বলা হয় ইট ইজ কল্ড বাংলার মিনি গোয়া। এই হচ্ছে বিল, 393 টাকা। মামু এইভাবে আর কদিন চলবে? ये अब क्या होगा? मेरे तो गला तक पानी आ गया। এই উদয়পুরে এসে একটা কথাই বলতে হবে, মামু গোয়া আইছি। দীপুদার অন্যতম দীঘা ভ্রমণের আজকের এই পর্বে আপনাদের শোনাবো দীঘার বেশ কিছু সাইট সিনের গল্প, যার মধ্যে থাকছে বাংলার মিনি গোয়া উদয়পুর ও লাল কাঁকড়ার বিচ তালসারি সমুদ্র সৈকতের গল্প, এবং রাতে দীঘা শহরে ঘুরে দেখে নেব বাচ্চাদের আকর্ষণীয় কিছু জায়গা। তবে আজকের গল্পটি শুরু করার আগে আপনাদের বলে রাখি কিভাবে কলকাতা থেকে দীঘা এসে পৌঁছেছিলাম এবং মাত্র 450 টাকার বিনিময়ে কিভাবে হোটেলে থাকার সাথে সাথে জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এর আগের দুটি পর্বের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে আই বোটামে লিঙ্ক দিয়ে রাখলাম, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। চলুন তাহলে আরেক নতুন গল্পকে বাস্তবে রূপ দিতে আজকের এই পর্বটি শুরু করা যাক। 11 এপ্রিল 2024 বৃহস্পতিবার, সময় 12:45। আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আপনারা দেখে নিলেন আমরা কলকাতা থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস চেপে চলে এসেছিলাম বাঙালির দীপুদার অন্যতম গন্তব্য দীঘাতে। এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি একদিন দীঘাতে ঘুরে দেখার মতো মোটামুটি যেসব জায়গা রয়েছে। তার মধ্যে সব জায়গায় যেতে পারবো না, কারণ আজকে রয়েছে ঈদ হলিডে। উড়িষ্যার দিকে জায়গাগুলো রয়েছে অর্থাৎ বিচিত্রপুর, চন্দনেশ্বর মন্দির, সেগুলো কিন্তু সব বন্ধ আছে। তো যার ফলে শুধুমাত্র ওই উদয়পুর, তালসারি এই সকল জায়গাগুলো যাবো। আপনারা সকলে গেছেন, তো আমি একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 1:10। আমরা যে হোটেল রত্নদ্বীপে ছিলাম সেই হোটেল রত্নদ্বীপ থেকে কিছুটা হেঁটে এসে একদম ওল্ড দীঘা যে বাস স্ট্যান্ড, সেখান থেকে একটা টোটো করে নিলাম। এই টোটো করে আমরা ঘুরবো দুটো জায়গা, তালসারি আর উদয়পুর। নিচ্ছে হচ্ছে আমাদের কাছ থেকে 440 টাকা, মানে পার হেড পড়ছে, 4 জন আছি আমরা, 110 টাকা করে আমাদের পার হেড পড়ছে এই তালসারি উদয়পুর ঘুরতে। এইদিকে রয়েছে ওল্ড দীঘা থেকে আমরা আসছি, এই রাস্তা চলে যাচ্ছে এদিকে নিউ দীঘার দিকে। আর এই মাঝখানে তৈরি হচ্ছে সেই নবনির্মিত দীঘার বুকে জগন্নাথ ধাম। এই হচ্ছে দীঘার স্টেশন, স্টেশন থেকে জাস্ট একদম স্টেশন সংলগ্ন রয়েছে হচ্ছে জগন্নাথ ধাম। দীঘা স্টেশনের বাইরে এখন শুধু দেখুন কোনো টোটো অটো কিছুই নেই, মানে এখানে লোক মাছি মারছে এখন বলতে গেলে। মানে ট্রেন থাকলেই এখানে হচ্ছে ভিড়টা হয়, ট্রেন থাকে না, এখানে কোনো রকম ভিড়ও নেই। খানিকটা পথ এগোনোর পর আমরা বাংলা এবং ওড়িশার বর্ডার ক্রস করে আরও কিছুটা পথ পেরিয়ে এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য তালসারি সমুদ্র সৈকতে। টোটো আমাদের ড্রপ করলো ঠিক এই জায়গাটাতে, এখানে টোটো দাঁড়িয়ে আছে, এখানে টোটো আমার ড্রপ করে দিল। এইখান থেকে এই রাস্তায় সোজা হেঁটে এই রাস্তায় সোজা গেলে এই সামনে রয়েছে তালসারি, যেটা লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। সেই তালসারিতে আমরা এগোচ্ছি। আমরা ওল্ড দীঘা থেকে প্রায় 15 থেকে 20 মিনিট টোটোতে চেপে চলে এসেছি আমাদের যে দুটো গন্তব্য আজকে, অর্থাৎ তালসারি উদয়পুর, তার প্রথম পয়েন্ট তালসারিতে। তো আমাদের টোটো ভাড়া পড়লো হচ্ছে 540 টাকা পড়লো টোটো ভাড়া। তো আপনারা এলে কিন্তু এখানে অবশ্যই বার্গেনিং করে নেবেন, নাহলে কিন্তু ঠকে যাবেন। এখানে চাইছে যে যা পাচ্ছে চাইছে, কেউ 800 চাইছে, কেউ 750 চাইছে, কেউ 900 চাইছে, কেউ 1000 চাইছে। তো এটা কিন্তু আপনাকে বার্গেনিং করে নিতে হবে, এখানে যে যেরকম পাচ্ছে কিন্তু রেট নিচ্ছে। তো যাই হোক, আমরা প্রায় হেঁটে হেঁটে চলে এসেছি, একদম সামনে দেখা যাচ্ছে এই হচ্ছে তালসারি সমুদ্র সৈকত। এদিকে প্রচুর খাবারের দোকান রয়েছে, কিছু কেনাকাটার দোকান রয়েছে। গরমের হাত থেকে বাঁচতে এখানে ডাবের জল আপনারা পেয়ে যাবেন। দেখুন পুরো জমজমাট জায়গা, প্রত্যেকটা সমুদ্র সৈকতের মতো এই তালসারি সমুদ্র সৈকতে কিন্তু একদম পুরো জমজমাট, দেখে নিন। সো ফাইনালি হেঁটে হেঁটে আমরা চলে এসেছি, এই হচ্ছে তালসারি সমুদ্র সৈকত, দেখে নিন একবার। এটাই হচ্ছে তালসারি সমুদ্র সৈকত। এইদিকে দেখা যাচ্ছে দূরে ঝাউবন, দেখুন জল একদম ভাটার জন্য কোথায় জল চলে এসছে। তালসারিতে এই মেনলি আসা হচ্ছে এই সমুদ্র সৈকতের মধ্যে স্কুটি বা যারা আছে গাড়ি চালাতে ভালোবাসে তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা। যদি ছোটো করে রিল বানাতে চান এই তালসারিতে এসে, তাহলে কিন্তু স্কুটি নিয়ে এখানে বানাতে পারেন, দুর্দান্ত জায়গা। কিন্তু আমিও এসেছিলাম সেই ভরসা নিয়ে, সেই আশা নিয়ে, তবে আজকে আমাকে নিরাশ করে দিল এই তালসারি সমুদ্র সৈকত। এমন আজকে ভাটা, এমন আজকে জলের অবস্থা যে এখানে এসে আর স্কুটি চালাতে পারলাম না। নাহলে কিন্তু এখানে স্কুটি চালালে আপনারা যারা রিল বা যারা শর্ট ভিডিও বানাতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন এবং এই তালসারিতে অবশ্যই স্কুটি ভাড়া নেবেন এবং রিলস এবং শর্ট ভিডিও কিন্তু বানিয়ে যাবেন। একটা জিনিস বলবো আপনাদের, যেটা হলো এই ট্যুরিস্ট স্পট, যে কোনো ট্যুরিস্ট স্পটে গেলে প্রত্যেকটা জিনিসের উপর 5 টাকা বা 10 টাকা করে জিনিসপত্রের দাম কিন্তু বেশি। বিসলারির জল 20 টাকা ফ্রিজ থেকে দিচ্ছে বলে এই ট্যুরিস্ট স্পটে 5 টাকা 25 টাকা করে বেশি, ভাবুন।
ক্যান থামস আপের ক্যান 25 টাকা, নিচে 35 টাকা করে। ভাবুন তাহলে, জিনিসপত্র তো পুরো লুটে নিচ্ছে। এগুলোই টুরিস্ট স্পটের ক্ষেত্রে হয়ে থাকে, এগুলো কিন্তু এখান থেকে সাবধানে থাকবেন। তালসারি ঘুরে এবারে আমরা পাড়ি দিলাম আবারও সেই টোটো ধরে বাংলার মিনি গোয়া যাকে বলা হয় উদয়পুরকে। সেই উদয়পুরের পথে এবারে আমরা রওনা দিলাম। উদয়পুর আমার কাছে ফার্স্ট টাইম, তালসারির আগে আমি গেছিলাম, তখন ভিডিও করতাম না। তালসারির আগে এসেছিলাম, ঘুরে গেছিলাম। তবে উদয়পুর আমার প্রথমবার, উদয়পুরের পুরো এক্সপিরিয়েন্স। আপনারা অনেকে ঘুরে গেছেন, তাও আমার তরফ থেকে আপনাদের সকলকে ঘুরে দেখাবো উদয়পুর। চলুন এগোনো যাক। আমরা এই দিক দিয়ে এলাম টোটোয় করে, টোটোটা এখানে ড্রপ করলাম আমাদেরকে। তারপরে এখান থেকে হেঁটে হেঁটে এইদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে উদয়পুর সমুদ্র সৈকত দিকে, সেদিকে আমরা এগোচ্ছি। তার আগে এদিকে দেখুন, এখানে প্রচুর খাবারের দোকান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে প্রচুর কেনাকাটার দোকানও কিন্তু এই বাঁ দিকে ডান দিকে দুদিকেই রয়েছে। সোজা চলে যাচ্ছে উদয়পুর সমুদ্র সৈকত, যেটাকে বলা হয় হচ্ছে বাংলার মিনি গোয়া। সেই দিকে হচ্ছে আমরা এখন এগোচ্ছি। গোয়া তো আপনারা অনেকেই গেছেন, বা যারা যাননি তারা যদি গোয়ার ভাইব নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন বাংলার মিনি গোয়া উদয়পুরে। ফাইনালি হেঁটে হেঁটে চলে এসেছি, দেখতে পাচ্ছেন, দেখুন ভাইবটা একবার। এই তো বলা হয় ইট ইজ কল বাংলার মিনি গোয়া। দেখুন একবার উদয়পুরের একবার সিনটা। ওফ, গান চলছে, তাঁবু খাটানো, সব বসে রয়েছে, নিজের মতো সবাই এনজয় করছে ফাটিয়ে। দেখে নিন জায়গাটায়। আমার ঠিক পিছনে রয়েছে উদয়পুর সমুদ্র সৈকত, যেটা হচ্ছে কাপেলদের জন্য একদম দুর্দান্ত এক সমুদ্র সৈকত। আপনিও আপনার নিজের মনের মানুষকে নিয়ে চলে আসুন এই উদয়পুর সমুদ্র সৈকতে এবং সময় কাটিয়ে যান, দুর্দান্ত একটা মুহূর্ত সাক্ষী থেকে যান। অসম্ভব সুন্দর এক সমুদ্র সৈকত। আমি আসিনি, আপনারা অনেকে হয়তো এসছেন, কিন্তু আমার এক ঝলকে দুর্দান্ত লেগেছে। এই মুহূর্তে রয়েছি সেই বাংলার জনপ্রিয়, সেই বাংলার মিনি গোয়া যাকে বলা হয় উদয়পুরে। চারিদিকে গান বাজার ভাইবটা একবার দেখুন, দুর্দান্ত দুর্দান্ত, এক কথায় অসাম। চলুন আমরা এগোচ্ছি সমুদ্রের দিকে। আর এখানে কথা বলা যাবে না, যা গান বাজছে কপিরাইট খেয়ে যাবো যা মনে হচ্ছে আজকে। এই উদয়পুর সমুদ্র সৈকতে আপনারা নানা রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পেয়ে যাবেন। দেখুন এখানে সব কাউন্টার রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারবেন। দেখুন ওখানে জেট স্কি রয়েছে, স্পিড বোট রয়েছে, এদিকে ব্যানানা রয়েছে, টিউব রয়েছে, সব নিয়ে কিন্তু আপনারা সমুদ্রের দিকে এগোতে পারেন এবং এই দুর্দান্ত সমুদ্রের মধ্যে এনজয় করতে পারবেন। আর বসার জন্য চেয়ার তো এখান থেকে আপনারা পেয়েই যাবেন দুর্দান্ত আবহাওয়ার মধ্যে। ওইদিকে হচ্ছে আপনারা গাড়ি ভাড়া নিতে পারবেন, স্কুটি ভাড়া নিয়েও কিন্তু এখানে আপনারা এই সমুদ্রে ঘুরতে পারবেন। আর নানা রকম খাওয়া দাওয়া রয়েছে, মাছ ভাজা নানা রকমের খাওয়া দাওয়া কিন্তু এখানে রয়েছে। দুর্দান্ত এক ভাইব, দেখুন শুধু একবার, আমার দেখেই মন ভরে যাচ্ছে। আপনাদের যে বললাম যে এখানে স্কুটি ভাড়া পাওয়া যাচ্ছে, স্কুটি নিয়ে আপনারা কিন্তু ঘুরতে পারবেন। এখান থেকে 3 কিলোমিটার আপনাদের স্কুটি নিয়ে ঘুরে আসতে পারবেন ওই আধ ঘন্টা মতো, যার জন্য আপনাকে পে করতে হবে 300 টাকা করে। বাংলার যে গোয়া বলা হয় এটা কিন্তু একদম সত্য কথা। গোয়াতে যদি আপনারা যারা বেড়াতে গেছেন তারা জানেন যে গোয়াতে সব রকমের কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে। গোয়াতে যে মস্তিটা আছে সেই মস্তি কম পয়সার মধ্যে করতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে এই উদয়পুর সমুদ্র সৈকতে। যারা সমুদ্রপ্রেমী, সমুদ্রে সময় কাটাতে ভালোবাসেন এবং মনে হচ্ছে মনের মানুষকে কোথাও যেতে চান, চলে আসুন এই উদয়পুর সমুদ্র সৈকতে এবং একটা সুন্দর সময় সাক্ষী হয়ে থেকে যাক এই উদয়পুর সমুদ্র সৈকতে। তবে যেটা বললাম, সব জায়গায় স্ক্যাম হয়, ভেবে চিনতে সব জায়গায় টাকা কিন্তু ওয়েস্ট করবেন, নাহলে কিন্তু প্রচুর টাকা এখানে আপনাদের বেরিয়ে যাবে। এই সকল জায়গাতে এলে আর ফিরে যেতে একদমই মন চাইবে না। এত সুন্দর মাতাল করা হাওয়া, তার সাথে এমন সুন্দর ভাইব, এখান থেকে মানে যাওয়াটা মুশকিল বলতে গেলে। এত সুন্দর লাগছে সব জায়গা। এইটাই তো আমাদের মতো ইয়ং এজদের, এগুলোই তো মজা করার জায়গা নাকি? দশটাবে তো নাকি উদয়পুরে? চলে আসুন উদয়পুর। এই উদয়পুরে এসে একটা কথাই বলতে হবে, মামু গোয়া আইছি। কেমন লাগলো আপনাদের এই গোয়া ভ্রমণ? ও সরি গোয়া ভ্রমণ নয়, কেমন লাগলো বাঙালির গোয়া ভ্রমণ, অর্থাৎ দীপুদার অন্যতম দীঘার উদয়পুরের গোয়া ভ্রমণ? সেটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ফাটাফাটি মস্তি করলাম এখানে, কিছুক্ষণ ভিডিও করলাম, রিলস টিলস বানালাম। এবারে আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে, কারণ ঘড়িতে সময় হয়ে গেছে 2:30। এবারে গিয়ে আমাদের লাঞ্চ করতে হবে, না হলে সারাদিন খাওয়া হয়নি। সকালে ওখানে লুচি খেয়েছিলাম, তো খিদে পেয়ে গেছে। তো চলুন ফিরে যাই আমরা আবারও হোটেলের দিকে। সো ফাইনালি উদয়পুর আর তালসারি ঘুরে ফিরে এলাম। আবারও আমাদের হোটেল পিছনে রয়েছে রত্নদ্বীপে। তো ঘড়িতে আমার সময় হয়ে গেছে 3:10। এবারে দুপুরে লাঞ্চ করতে হবে। তার আগে দু তিনটা কথা, একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। সেটা হচ্ছে এই দীঘাতে যে ট্যুরটা হয়, একটা হয় যেটা হচ্ছে উদয়পুর, তালসারি, বিচিত্রপুর, চন্দনেশ্বর মন্দির, এটা একটা ট্রিপ হয়, যেটার জন্য এরা চাইছে 600-700 টাকা চাইছে, বার্গেনিং করে নেবেন। আর একটা মন্দারমণির দিকে হয়, ওটা ওই 1200 টাকার মতো চাইছে, সব কিছু বার্গেনিং করে নেবেন। এটা ওনাদের রেট বলছে, তার উপর আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আরেকটা দিক হয় হচ্ছে যেটা হচ্ছে তাজপুর, শঙ্করপুর, ওই দিকটা একটা হয়। মোট এই 3-4টা দিকে প্যাকেজ হয়, ওনারা ওনাদের দাম বলছে, সেই হিসাবে আপনারা বার্গেনিং করে বলবেন। তো আমরা যে প্যাকেজটা করলাম উদয়পুর, তালসারি, আরও দুটো জায়গা হতো,
চন্দনেশ্বর মন্দির, বিচিত্রপুর, সেগুলো তো বন্ধ, তাই যেতে পারলাম না আজকে। পুরো প্যাকেজটা হয় হচ্ছে ওই, ওনারা বলছেন 600 থেকে 700 টাকা, কিন্তু আপনার বার্গেনিং করলে 500 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে, 500 টাকা হয়ে যাবে। তো আমরা উদয়পুর তালসারে ঘুরলাম 440 টাকা দিয়ে। হোটেলে পৌঁছে দুপুরের লাঞ্চে কী কী খাওয়া দাওয়া করলাম সেই বিষয়ে বিস্তারিত তথ্য এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে চললাম সমুদ্রে ঝাপাঝাপি করতে। ফাইনালি হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একদম ওল্ড দীঘা সি বিচের সামনে। দেখা যাচ্ছে সামনে এটাই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, আর এখানে রয়েছে লেখা সেই দীঘা, আর ওই সামনে রয়েছে পুরো জমজমাট, যেখানে সন্ধ্যেবেলা জমজমাট হয়ে ওঠে, ওই সামনে বিশ্ব বাংলা বা আই লাভ দীঘা সামনের দিকে রয়েছে। তো দেখুন এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। এখন বাজে 4:10-15 এসেছি আমরা চান করতে, ভাবুন একবার। সমুদ্রে খানিকক্ষণ ঝাপাঝাপি করার পর হোটেলে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে জনপ্রতি 20 টাকা টোটো ভাড়া দিয়ে চললাম দীঘার সায়েন্স পার্কের উদ্দেশ্যে। তো এই পিছনে রয়েছে দীঘার বিজ্ঞান কেন্দ্র বা জাতীয় সিভিল উদ্যান। তো এখানে ঢুকবো, এখানে টিকিট লাগে, আগেও বলেছিলাম 30 টাকা করে টিকিট এখানে, আর হ্যান্ডিক্যাপদের জন্য কোনো টিকিট লাগে না। যদি হ্যান্ডিক্যাপ বা সিনিয়র সিটিজেন তাদের কোনো টিকিট লাগে না, আর এমনি ঢোকার জন্য টিকিট হচ্ছে আমাদের লাগলো 30 টাকা করে। এটা হচ্ছে দীঘা সায়েন্স সেন্টারের এই পুরো লিস্টটা দেখে নিন, এটা একবার দেখে নিন লিস্টটা পুরো। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন দীঘার সায়েন্স পার্ক বা যাকে বলা হয় সায়েন্স সিটি। কলকাতা আদলে তৈরি করা সেই সায়েন্স সিটি কিন্তু রয়েছে দীঘাতেও। তো এইটা আমি আগেরবারও ভিডিও করে গেছিলাম, আপনারা সেই ভিডিওটা দেখেছিলেন, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন। যদি কেউ না দেখে থাকেন এবার আমি দিয়ে দেবো। আজকে আরেকবার সেই সায়েন্স পার্কটা ভিজিট করছি। এটা সকাল 8টায় ওপেন হয়ে যায় প্রত্যেক দিন, আর বন্ধ হওয়ার টাইম হচ্ছে রাত্রি 8টা। টাইম দেখে কিন্তু আসবেন। সায়েন্স পার্কটা মেনলি রয়েছে এই ভিতর দিকে। তো আমরা ভিতরে পর ঢুকছি, এই এক্সিট পয়েন্ট দিয়ে বাইরে বেরিয়েছে এখানে একটা পেয়ে যাবেন ক্যাফেটেরিয়া। এখানে বাচ্চাদের জন্য কিছু দোলনা রয়েছে, এখানে কিছু সায়েন্সের জিনিসপত্র রয়েছে, এগুলো আমি আগেও আপনাদের দেখেছিলাম। তো এগুলো আমি দেখাচ্ছি না বেশি, আর এগুলো স্কিপ করছি। আমি ডাইরেক্ট ঢুকছি কিন্তু একদম সায়েন্স পার্কের ভেতরে। চলুন, আগের বারও এই জিনিসটা আপনারা দেখেছিলাম, এবারও দেখাচ্ছি ক্ল্যাপ ট্রি। যেহেতু আমরা সায়েন্স পার্কের ভিতরে রয়েছি, সব কিন্তু এখানে সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের জিনিসপত্র। এটা আমি আগে আপনারা দেখেছিলাম, কলকাতা সায়েন্স পার্কে একই জিনিস রয়েছে, এখানে কিন্তু ওই সেম সায়েন্সের জিনিসপত্র রয়েছে। এই জিনিসটা ভালো জিনিস, এটা আবার দেখাই আপনারা। চলুন, আগেবারও দেখেছিলাম। ये हम कितना सारे हो गए। এইটা হচ্ছে মেন জিনিস, হেড অন এ প্লেটার, যেটা দেখাচ্ছে একজন আমাকে। দেখুন দেখুন, এবারে আপনারা দেখুন এক্সপ্লোর উইথ ওশেন, কতগুলো দেখুন আপনারা, দেখুন দেখুন চারিদিকে এক্সপ্লোর উইথ ওশেনকে দেখতে পাবেন। এবারে প্রবেশ করছি আসল জিনিস, বুলবুলিয়া। আস্তে আস্তে দেখুন এবারে। দেখুন হাত দিয়ে দিয়ে যাবে। ये अब क्या होगा? मेरे तो गला तक पानी आ गया। যদি আপনি এন্ট্রি গেটে ঢুকে এক্সিট গেটে বেরোতে পারেন, তাহলে আপনি ভুলভুলিয়ার রাজা। আরেকবার লাইফকে সেটেল করতে আমরা ঢুকছি ভুলভুলিয়াতে। একটা কথাই বলবো, হে প্রভু, हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरे तो गला तक पानी आ गया। এই তো পেয়ে গেছি ভাই 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 ভাই, ঢুকে গেছি। ও ঢুকেছিল এন্ট্রি দিয়ে, আমি ঢুকেছিলাম এক্সিট দিয়ে। মানে আমরা রাস্তা কিন্তু পেয়ে গেছি, এই চ্যালেঞ্জিং এর ব্যাপার এখানে। দেখুন, যেহেতু এখানে সব সায়েন্সের জিনিসপত্র, তাই জন্য বাচ্চাদের কিন্তু জিনিসটা খুব ভালো লাগবে। বাচ্চারা নিয়ে এলে এই জায়গাটা অবশ্যই আসবে। আমি এর আগেও একবার এসেছিলাম, আরেকবার এলাম। সত্যি বলতে এই জায়গাটা কোনোদিন আপনার বোর মনে হবে না। দুবারই এসেছি, দুবারই কিন্তু দুর্দান্ত লাগছে। সায়েন্স পার্কের ভিতরে তো অনেক জিনিস রয়েছে, পুরো ফুল ডিটেলস ভিডিওটা আমার একটা আগে বানানো আছে, তাই আমি সবকিছু দেখাচ্ছি না। মেন যেগুলো ভালো ভালো অ্যাডভেঞ্চার জিনিস, সেগুলো কিন্তু আপনারা দেখাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে যেটা হচ্ছে এখানকার লাইফ সায়েন্স বা হচ্ছে প্ল্যান্ট অফ কিংডম, মানে উদ্ভিদ বা প্রাণী কোষ বা অঙ্গাণু, সেসব জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। তো আমি এক ঝলকে দেখে দিচ্ছি এখানে কি কি রয়েছে। দেখুন, এখানে সব উদ্ভিদের কিংডম রয়েছে, এদিকে সব অ্যানিমেল কিংডম রয়েছে, আর এখানে একটা অ্যাকোয়ারিয়াম করা আছে। এখানে কিন্তু সব কিন্তু আসল জিনিস, কোনো নকল জিনিস দেখতে পাবেন না। এখানে যা রয়েছে
এখানে সব কিন্তু আসল জিনিস। বেশ ভালো জায়গাটা। দীঘার এই সায়েন্স পার্কটা নো ডাউট খুবই ভালো। আমাদের কলকাতা সায়েন্স পার্কের মতোই করে তোলা হয়েছে, তবে কলকাতা সায়েন্স পার্কটা একটু বড়, এটা একটু ছোট এর মধ্যে করা। মোটামুটি আমাদের সায়েন্স পার্ক ঘোরা হয়ে গেল। এবারে যাব ঢেউসাগরে। এই সায়েন্স পার্ক সকাল 8টায় ওপেন হয়ে যায়, আর রাত 8টায় ক্লোজ টাইম যেটা বললাম 7:30 অবধি, সন্ধ্যে 7:30 অবধি কিন্তু এই সায়েন্স পার্কে মানে এন্ট্রি করা যায়। তারপরে কিন্তু এন্ট্রি করা যায়, তারপর সবাইকে বেরোতে হবে 8টার মধ্যে। এটা যে নিয়মাবলী এই সায়েন্স পার্কের। আর আমরা এই যে ঘুরলাম, এটা হচ্ছে ছিল সায়েন্স পার্ক মালসজি, এখন বন্ধ হওয়ার মুখে রয়েছে। এই সায়েন্স পার্ক থেকে বেরিয়েছে 3 রাস্তার মোড় রয়েছে, এখান থেকে এই দিকে রাস্তায় সোজা হেঁটে দাঁড়াতে গেলেই পড়বে হচ্ছে ঢেউসাগর। সেদিকে আমরা এগোচ্ছি। ঢেউসাগর এর আগে 3বার গেছি, তার মধ্যে একবার ভিডিও করেছি। যাওয়ার মূল কারণটা হচ্ছে এই লাইটিংটা দেখা। ঢেউসাগর রাতে লাইটিং কিন্তু জাস্ট জবরদস্ত লাগে। আগেবারে আপনাদের বিকেলের ভিউ দেখেছিলাম ঢেউসাগরের, এবারে রাতের ভিউটা দেখাচ্ছি। চলুন যাওয়া যাক সোজা ঢেউসাগরের দিকে। আমরা এই রাস্তা দিয়ে দীঘার সায়েন্স পার্ক দর্শন করে এই রাস্তা দিয়ে সোজা উল্টো দিকে ঘুরে এসে আমরা পৌঁছে গেছি দীঘার ঢেউসাগরে, যেখানে টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা করে। তো ঘড়ি কাটার সময় এখন 7:50। আমরা প্রবেশ করলাম ঢেউসাগরের ভিতরে। এই ঢেউসাগরে ঢোকার দুটো গেট রয়েছে। এইদিকে আমার পিছনে গেট রয়েছে, এটা হচ্ছে মেন গেট। আর আমার এইদিকে যে রয়েছে, এইদিকে একটা গেট রয়েছে। তো প্রত্যেকবারে আমি কিন্তু ওই দিকে গেটটাই ঢুকেছি, উল্টো দিকে গেটটা দিয়ে। সি বিচের দিকে গেটটা ওখানে ঢুকেছিলাম। আর এইবারে প্রথমে ঢুকলাম হচ্ছে এই দিকে গেটটা দিয়ে। এই দিকে গেটটাই ঢুকলাম, বেরোবো হচ্ছে সি বিচের গেটটা দিয়ে। কারণটা কি? কারণটা হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে আমরা মিত্র ক্যাফেতে। এই ঢেউসাগর হচ্ছে বলতে গেলে আমাদের কলকাতার যে ইকো পার্ক হয়, সেই ইকো পার্কেরই একটা প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে এই দীঘাতে যে ঢেউসাগর, একদম সেম টু সেম। ওখানেও যেরকম সব কিছু রয়েছে, সাইকেল, প্যাডেল বোট, যে সকল অ্যাক্টিভিটি রয়েছে এখানেও সেম অ্যাক্টিভিটি কিন্তু সব রয়েছে। ঢেউসাগর ঘুরে আমরা চলে এসেছি মেন দীঘার, নিউ দীঘার সমুদ্র সৈকত। আর পাশেই রয়েছে সেই বিখ্যাত 100 বছর ধরে আপনাদের সেবায় রয়েছে মিত্র ক্যাফে। মিত্র ক্যাফেতে এই কাজগুলো কিন্তু দুর্দান্ত। দেখুন কি সুন্দর হাতের কাজ, এখানে দেখতে পাবেন আপনারা। এই মুহূর্তে আমরা বসে আছি মিত্র ক্যাফেতে খাবার খাওয়ার জন্য। কি খেতে এসেছি? কফি খেতে এসেছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কফি, যেটা মিত্র কাপে ফেমাস। কিন্তু সেই ফেমাস কফিটা পাইনি, এটা হাতে বানানো কফি, যেটা হচ্ছে 60 টাকা করে। তো এই কফি, আর এখানে নিয়েছি হচ্ছে আমরা ফিশ ফিঙ্গার 6 পিস, যেটা দাম পড়ছে 260 টাকা। ওরে ভাই রে ভাই, এখানে খেলাম কি আর না খেলাম কি, বিল হলো 393 টাকা। 1 কাপ কফি আর একটা ফিশ কাটলেট, তাই পড়ে গেল 400 টাকা। এখানে কফিটা এমনি ভালো, কিন্তু আজকে ওরা হ্যান্ডমেড কফি দিল, তাই 60 টাকা করে। মানে ওনাদের স্পেশাল যে কফিটা সেটা ছিল না, তার ফলে কফি মোটামুটি ঠিকই ছিল। আর ফিশ কাটলেট নিল 260 টাকা। তো এই হচ্ছে বিল, 393 টাকা। মামু, এইভাবে আর কদিন চলবে? এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি নিউ দীঘার বিচ মার্কেটে। দেখুন সেই নিউ দীঘার জমজমাট বিচ মার্কেট। এদিকে শঙ্খ, কিছু কেনাকাটার দোকান এদিকে পেয়ে যাবেন। পরপর দোকান রয়েছে, এদিকে পরপর রয়েছে মাছ ভাজার দোকান, ফুচকার দোকান, সব কিন্তু পরপর পেয়ে যাবেন। এবং বাচ্চাদের জন্য এখানে ছোট গাড়ির ব্যবস্থা কিন্তু রয়েছে। সব রকম ব্যবস্থাই কিন্তু রয়েছে এই নিউ দীঘার বিচ মার্কেটে। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 10:15। আমরা নিউ দীঘা থেকে টোটো করে চলে এলাম হচ্ছে আমাদের ওল্ড দীঘাতে, হোটেল রত্নদ্বীপে। রাতের বেলা হোটেলে জমিয়ে খাওয়া দাওয়া করে ঘুমের দেশে পাড়ি দিলাম। দেখা হচ্ছে কাল সকালে, টাটা। গুড মর্নিং ফ্রম হোটেল রত্নদ্বীপ। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 8টা। গতকাল সারাদিন কাজবাজ করে ভিডিও বানিয়ে সকালে আর ঘুম ভাঙেনি। আজ সকাল ইচ্ছে ছিল যে দীঘার মোহনাটা ঘুরে দেখবো। মোহনাটা কোনোদিন যাইনি আমি, আপনারা অনেকে গেছেন। তো ওই দীঘার মোহনাটা এবারে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে হলো না। মানে কালকে তাতেই ঘুমিয়েছিলাম, কিন্তু সারাদিনের কালে ক্লান্ত। সেই সকাল থেকে ট্রেন জার্নি শুরু করেছিলাম, সারাদিন ভিডিও বানিয়েছে, আপনারা দেখেছেন ভিডিওগুলো সবই। তো করে এসে আর শরীরে জোর ছিল না, আর ঘুমও ভাঙেনি। ঘুম থেকে উঠে গিয়ে সকাল 8টা বেজে গেছে। তো দীঘা মোহনাটা এবারের মতো ক্যাপচার করতে পারলাম না, কারণ এবারে আমাদের দীঘা ট্রিপ একদিনেরই ছিল। মেন কন্টেন্ট ছিল আমাদের এবারে ভিডিওর এই হোটেল রত্নদ্বীপকে তুলে ধরা। তো সেই জন্যই এসেছিলাম। আমি বারবারই বলেছি, আমরা রত্নদ্বীপে কোনো প্রমোশন করতে আসিনি। রত্নদ্বীপে আপনারা আসুন, আমার তরফ থেকে ফুল ইনফরমেশন দিলাম যে দীঘার বুকেও 450 টাকায়
থাকা প্লাস খাওয়া রয়েছে। সকালবেলা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে দীঘা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘা স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন রয়েছে আর 5 মিনিটের মধ্যে, কামরূপ এক্সপ্রেস, যেই ট্রেন ধরে কালকে আমরা এসেছিলাম কলকাতা থেকে দীঘার পথে, সেই ট্রেন ধরে আজ আবার আমাদের হোম টাউন কলকাতায় ফেরার পালা। দেখা যাক, সময় কম আছে, ট্রেন ধরতে হবে। ডাইরেক্ট কথা হচ্ছে আপনার সাথে গিয়ে স্টেশনে, দেখতে পাবো। এই রেকর্ডিংয়ের সাউন্ডটা কোনোভাবে হয়তো ক্যাপচার হয়নি, না হলে আপনাদের একটু হলেও বোঝাতে পারতাম কীভাবে সেদিন ট্রেনটা ধরেছিলাম। সবসময় একটা কথাই আমি মনে রাখি, যে জিনিসকে তুমি যত বেশি ভালোবাসবে সেই জিনিস তোমাকে ছেড়ে সহজে যাবে না। এই কথাটা কিন্তু আবার সব ব্যাপারে প্রযুক্ত নয়। আশা করছি আপনারা বুঝে গেছেন। অবশেষে আশাবাদী ছিলাম এবং আশাবাদী থাকবো। নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম দীঘা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তাও আবার দৌড়ে দৌড়ে। বলেছিলাম না, ট্রেন কখনো ছেড়ে যাবে না, ট্রেন চলে যেতে পারে, ট্রেন কোনোদিন যাবে না। যাই হোক, টাইম হয়ে গেছে, ট্রেন এখনই ছেড়ে বেরোবে তার অরিজিন অর্থাৎ দীঘা স্টেশন থেকে, এবং আমরা হাওড়া পৌঁছাবো দুপুর 2টোর সময়। এই ট্রেনের ব্লগ এর আগের ভিডিওতেই আপনার সাথে পুরো ট্রেন জার্নি করা আছে, তাই এই ভিডিওতে বেশি কিছু দেবো না ডিটেলস। ডাইরেক্ট কথা হচ্ছে গিয়ে হাওড়া স্টেশনে। অবশেষে দীঘা থেকে 185 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরি করে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের গন্তব্য, আমাদের হোম টাউন কলকাতার পথে। এর পাশাপাশি আমরা দীঘা থেকে সম্পূর্ণ করলাম 185 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ। তো এই ছিল 2024 সালের দীঘা ভ্রমণ, যা তুলে ধরলাম আপনার সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। কেমন লাগলো এবারের মতো আমাদের দীঘা ভ্রমণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি, একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন সময়ের মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুকে আছেন পেজটা আমাদের ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকে ভিডিও শেষ করলাম আমার পিছনে হাওড়া মেট্রো থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন কোনো জায়গায়, নতুন কোনো জার্নি, নতুন কোনো সিরিজ নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। টাটা।